সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এইচএসসি ভূগোল প্রথম পত্র, তৃতীয় অধ্যায়, ভূমিরূপ পরিবর্তন চ্যাপ্টার। আলোচ্য বিষয় হচ্ছে নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ বা নদীর সঞ্চয়জাত ভূমিরূপ। আজকে আমি আলোচনা করব পলল কোণ, তারপরে পলল পাখা এবং পাদদেশীয় পলল সমভূমি সম্পর্কে। এখানে পলল কোণ এবং পলল পাখার মধ্যে যে বৈসাদৃশ্য বা পার্থক্য দেখা যায় সেগুলো আমি আলোচনা করব, যেহেতু সৃজনশীল প্রশ্ন। সেই আলোকে আলোচক হিসাবে আছি আমি মোহাম্মদ আকবর আলী। যাই হোক, এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে, এবং আজকে আমার ক্লাসটা হচ্ছে 7 নম্বর ক্লাস এই অধ্যায়ে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি। নদীর সঞ্চয়জাত ভূমিরূপ। এখানে নদী তার দীর্ঘ পথ অতিক্রম করার ফলে প্রথমে 3 ধরনের কাজ করে থাকে আমরা জানি। সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে সে নদী প্রচুর ক্ষয় কাজ সম্পাদন করে থাকে। যখন নদী সমভূমি অঞ্চলে পড়ে তখন তার বহন কার্য চলতে থাকে এবং পরবর্তীতে সমভূমি অঞ্চলে সঞ্চয় কার্য চলতে থাকে বার্ধক্য অবস্থায়। যাই হোক, নদীর সংযত ভূমিরূপ সম্পর্কে ইতিপূর্বে আমি নদীর ক্ষয় কার্য সম্পর্কে আলোচনা করেছি, ক্ষয়জাত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি সঞ্চয়জাত ভূমিরূপ সম্পর্কে আলোচনা শুরু করলাম। এখানেও আমি কয়েকটা ক্লাস নিব। নদীর সঞ্চয়জাত ভূমিরূপ গুলো যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ। নদী বাহিত পলি, বালি, কাঁকর, কাদা ইত্যাদি সঞ্চিত হয়ে নতুন নতুন ভূমিরূপ গড়ে ওঠে। এখানে বুঝলাম যে সাধারণত নদী যে সঞ্চয় কাজের ফলে যে বিভিন্ন অবয়ব বা বিভিন্ন ভূমিরূপ আকৃতিষ্ট ভূমি গড়ে ওঠে সেটা অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। নদী তার চলার পথে, নদীর বহমান অবস্থায় পলি, বালি, কাঁকর, কাদা ইত্যাদি তার গতিপথে সঞ্চয় করে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে তোলে। সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে নদীর গতিবেগ খুব কম হয়। এই সময় নদী উপত্যকা খুব প্রশস্ত হয়। এ সময় নদীর গভীরতা একেবারেই কমে যায়। ফলে নদীবাহিত পলি, বালি, কাঁকর, কাদা ও শিলাচূর্ণ প্রভৃতি নদী গর্ভে ও এর উভয় পাশে সঞ্চিত হয়ে নতুন ভূমিরূপ গড়ে ওঠে। এগুলোকে নদীর সঞ্চয়জাত ভূমিরূপ বলে। নদীর সঞ্চয়জাত ভূমিরূপগুলো বিবরণ নিম্নে দেওয়া হলো। যাই হোক, নদী প্রবহমান অবস্থায়, নদী তার বার্ধক্য অবস্থায়, নদীর যখন গতিবেগ কমে যায়, সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকে, তার পালি বলি, নদী যে বাহিত পলি, বালি, কাঁকর এগুলো নদীর তলদেশে সঞ্চিত হয় এবং তার পার্শ্বদেশে সঞ্চিত হয়। পার্শ্বে সঞ্চিত হয়ে বিভিন্ন প্রকার ভূমিরূপ গড়ে তোলে। এই ভূমিরূপ গুলিকে আমরা কি বলছি? সঞ্চয়জাত ভূমিরূপ। যেমন এখানে একটা অক্সবো লেক দেখানো হয়েছে, এখানে ব্যাকসোয়ান দেখানো হয়েছে, পশ্চাৎ জলাভূমি দেখানো হয়েছে। এগুলো কিন্তু সবই সঞ্চয়জাত ভূমিরূপ। যাই হোক, আমরা পরবর্তী পেজে চলে আসি। এক নজরে আমরা আজকে এখানে দেখতে চাই যে এক নজরে যে প্রধান প্রধান যে সঞ্চয়জাত ভূমিরূপ গুলো আছে নদীর, সেগুলো হচ্ছে পলল শঙ্কু বা পলল কোণ, পলল বেজনী বা পলল পাখা, পাদদেশীয় পলল সমভূমি, প্লাবন সমভূমি, মেন্ডার বা আঁকাবাঁকা নদী, অশ্বপ্রাকৃত হ্রদ, বালুচর, প্রাকৃতিক বাঁধ, পশ্চাৎ জলাভূমি, জলাভূমি, বদ্বীপ, বাঁকের চর, পয়েন্ট বার যাকে বলা হয়। তাহলে এখানে কিন্তু আমরা অনেকগুলো কি দেখালাম? সঞ্চয়জাত ভূমিরূপ এখানে আমরা এখানে দেখালাম। তা এখানে একটা নদী দেখো আঁকা বাঁকা পথে চলে গেছে।
তারপরে নদী তার পার্শ্ববর্তী অঞ্চলে এই যে ডিপোজিশন, এই অঞ্চলে বিভিন্ন দিকে চারিপাশে সঞ্চয় হয়ে এখানে ব্যাকস্ট্রাম সৃষ্টি করেছে, ব্যাকস্ট্রাম পশ্চাৎ ঝুলনভূমি সৃষ্টি করেছে। এখানে ডিপোজিশন হয়ে এখানে অক্সবো লেকস সৃষ্টি করেছে, এখানে ন্যাচারাল লেভি সৃষ্টি করেছে। তো যাই হোক, এখানে পয়েন্ট বার সৃষ্টি করেছে, যাকে বাকের চর বলে বাংলায়। তাহলে আমরা এরপরে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনায়, যেহেতু অনেক ব্যাপক একটা বিষয়, সেজন্য আমরা এখানে তিনটা বিষয়, তিনটা ভূমিরূপ সম্পর্কে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে পলল শঙ্কু বা পলল কোণ, পলল ব্যজনী বা পলল পাখা, পাদদেশীয় পলল সমভূমি। তাহলে আমরা আমি আজ পরবর্তী পেজে। প্রথমে যে বিষয়টা আলোচ্য আসবে সেটা হচ্ছে পলল শঙ্কু বা পলল কোণ। দেখো, প্রথমে বলি, পর্বতের পাদদেশে ভূমির ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীর সাথে বয়ে আসা নুড়ি, পাথর, কাকর, বালি, পলি সঞ্চিত শঙ্কু আকৃতির ভূমিরূপকে পলল শঙ্কু বা পলল কোণ বলা হয়। প্রথমে আমাকে বুঝতে হবে যে নদী পার্বতের পাদদেশে ভূমির ঢাল বেয়ে যখন নদী চলতে থাকে, তো তখন হঠাৎ ঢাল যখন কমে যায়, নদীর গতিবেগ কমে যায়, তখন নদীর তলদেশে এসে কাকর, নুড়ি, পাথর, বালি ইত্যাদি পলি সঞ্চিত হয়ে যে শঙ্কু আকৃতির, শঙ্কু মানে কি, শঙ্কু আকৃতির শামুক আকৃতির যে কোণ তৈরি হয়, সেটাকে পলল শঙ্কু। যেহেতু পলল সঞ্চয়ের ফলে এই শঙ্কু আকৃতির কোণটা তৈরি হচ্ছে, এই জন্য একে পলল শঙ্কু বা পলল কোণ বলা হয়, পলল কোণ বলা হয়। এটা অনেকটা মুসা আকৃতির, দেখো এটাকে মৌসুম শঙ্কু, মুসা মুসা আকৃতির একটা কোণ তৈরি হয়েছে এখানে। এইটাই কিন্তু মূলত এই যে এইটা আমরা দেখছি, একটা পলল কোণ তৈরি হয়েছে, পলল শঙ্কু তৈরি হয়েছে। তার সমভূমি অঞ্চলে পার্বত্য, সম্পূর্ণ পার্বত্য অঞ্চল বয়ে আসা যে সঞ্চিত যে পদার্থগুলো বয়ে আনছে এখানে সঞ্চয় হয়ে সেগুলো তৈরি হয়েছে। এবার আসো পলল ব্যজনী বা পলল পাখাটা কেমন। এটা কিন্তু একই ধরনের ভূমিরূপ। পললশঙ্কু নদীর খাত দ্বারা বিভক্ত হয়ে অর্ধগোলাকার হাত পাখার আকৃতিতে গড়ে ওঠা ভূমিরূপকে পলল পাখা বা পলল ব্যজনী বলে। এই ভূমিরূপটা যদি পলল পাখা, অর্থাৎ আমরা যে হাত পাখা বলে থাকি, ব্যজনী সেই পলল মানে ব্যজনী যেটা হচ্ছে অ্যালুভিয়াল ফ্যান, দেখো হাত পাখার মতো আকৃতি বিশিষ্ট এই ভূমিরূপটা সমভূমি অঞ্চলে গড়ে উঠেছে। এটাকে সাধারণত পলল ব্যজনী বা পলল পাখা বলা হয়ে থাকে। এখন এই পলল পাখা এবং পলল কোণের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান রয়েছে। সেই পলল শঙ্কু বা পলল পাখা কোণ এবং পলল ব্যজনী বা পলল পাখার মধ্যে যে বৈসাদৃশ্য বা পার্থক্য রয়েছে, সেগুলো আমরা একটু আলোচনায় আসি। এখানে যেহেতু তোমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পড়ে থাকে, সেটা মানে বৈসাদৃশ্য বিশেষ করে আলোচনা করতে বলে। প্রথমে দেখো পলল কোণ বা পলল শঙ্কু, এ পাশে লেখা আছে পলল পাখা বা ব্যজনী, পলল ব্যজনী। তাহলে আমরা এখন যদি পার্থক্য নির্ণয় করার সময় তোমরা একটা কথা প্রথমেই লিখবে, সেটা হচ্ছে সংজ্ঞাটা যদি দিয়ে নাও দুটা, তাহলে দুইটা পার্থক্য কিন্তু একটা হয়ে যায়। তাহলে প্রথমে আমরা সংজ্ঞাতে আসি। পর্বতের পাদদেশে ভূমির ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীর সাথে বয়ে আসা নুড়ি, পাথর, কাকর, বালি, পলি সঞ্চিত শঙ্কু আকৃতির ভূমিরূপকে পলল কোণ বলে। তাহলে এই যে শঙ্কু আকৃতির বা মুসা আকৃতির যে ভূমিরূপ, সেটাকে পলল কোণ বলা হচ্ছে। পলল শঙ্কু নদীর খাত দ্বারা বিভক্ত হয়ে অর্ধগোলাকার হাত পাখার আকৃতিতে গড়ে ওঠা ভূমিরূপকে পলল পাখা বলে। সেটার আকৃতি যদি হাত পাখার মতো আকৃতির ভূমিরূপ গঠন করে, তবে তাকে পলল পাখা বা পলল ব্যজনী বলে থাকে। এখানে আমরা বলি ভূমির তীর খাড়া হয় সাধারণত পলল কোণে 1 থেকে 15 ডিগ্রি, ভূমির ঢাল 1 থেকে 5 ডিগ্রি হয়ে থাকে। এটা দুইটা পার্থক্য পেয়ে গেলাম। তারপরে 3 নম্বরে যদি আসি, বৃহৎ এটা হচ্ছে বৃহৎ প্রস্তর খণ্ড দিয়ে গঠিত হতে পারে, আর ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দিয়ে গঠিত হয় পলল পাখাগুলা।
এখানে কিন্তু একটা ব্যাপার বড় ধরনের পার্থক্য, গুরুত্বপূর্ণ পার্থক্য দেওয়া আছে। সেটা হচ্ছে বৃহৎ প্রস্তরখণ্ড দিয়ে গঠিত হয়, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দিয়ে গঠিত হয় পলল পাখাটা। পলল কোণের আয়তন কম হয়, পলল কোণের আয়তন কম হয় পরবর্তীতে পলল পাখা যেটা হয় সেটা হচ্ছে আয়তনটা বেশি হয়। পলল কোণ মুসাকৃতির হয়, যেটা দেখালাম। পাখা বা বেজনী আকৃতির হয়, এটা পাখা বা হাত পাখা বা বেজনী আকৃতির হয়। এই যে পলল কোণ অঞ্চলে মাটির উর্বরতা কিন্তু কম থাকে, কিন্তু পলল পাখা অঞ্চলে সেখানে কিন্তু মাটির উর্বরতা বেশি থাকে। তারপরে এর উচ্চতা বেশি হয় এবং এর উচ্চতা কম হয়। পলল কোণের উচ্চতা বেশি হয় আর পলল পাখার হচ্ছে উচ্চতা কম হয়, যেহেতু তা পর্বতী ভূমিরূপ এটা। এবার আসো আমরা যে তৃতীয় যে ভূমিরূপের কথা এখানে বলেছি, সেই তৃতীয় ভূমিরূপটা একটু আলোচনায় আসি। সেটা হচ্ছে তোমার পলল পাদদেশীয় পলল সমভূমি। পাদদেশীয় পলল সমভূমি কিসের পাদদেশ? প্রথমে কথাটার অর্থ বোঝা উচিত। এটা হচ্ছে পাহাড়ের পাদদেশ বা পর্বতের পাদদেশ। পাদদেশে পলি সঞ্চয়ের ফলে যে সমভূমি গঠিত হয় সেটাই তো পালল সমভূমি। অনেক সময় পাহাড়িয়া নদী দ্বারা বাহিত পলি সঞ্চিত হয়ে পাহাড়ের পাদদেশে নতুন নতুন সমভূমি গড়ে ওঠে। এরূপ সমভূমিকে পাদদেশীয় পলল সমভূমি বলা হয়। বললো কি যে অনেক সময় পাহাড়িয়া নদী দ্বারা বাহিত পলি, এই যে পাহাড়িয়া নদী, এর থেকে বাহিত পলি এসে পাহাড়ের পাদদেশে এসে পলি সঞ্চয়ের ফলে একটা সমভূমির আকৃতি ধারণ করে। এটাইকে কিন্তু পলল সমভূমি, পাদদেশীয় পলল, যেহেতু পাহাড়ের বা পর্বতের পাদদেশে এটা সঞ্চিত হচ্ছে, এই জন্য পাদদেশ বলা হচ্ছে, এবং পলল সঞ্চয়ের ফলে গঠিত হচ্ছে, এই জন্য একে পলল গঠিত বা পলল সমভূমি বলা হচ্ছে। বাংলাদেশের রংপুর, দিনাজপুর জেলার অধিকাংশ স্থানে পলল সমভূমি নামে পরিচিত। তিস্তা, আত্রাই, কটুয়া এসব নদীগুলো উত্তরে হিমালয় পর্বত হতে উৎপন্ন হয়েছে। ফলে নদীগুলো সহজেই পাহাড় হতে পলল বহন করে এই অঞ্চলে সঞ্চয় করে পাদদেশীয় পলল সমভূমি গঠন করেছে। এখানে চমৎকার একটা উদাহরণ দেওয়া আছে। সাধারণত বাংলাদেশের উত্তর অঞ্চল রংপুর, দিনাজপুর জেলার অধিকাংশ স্থানে যে ভূমিগুলো আছে সেগুলো পাদদেশীয় পলল সমভূমি। এবং এখানে যে তিস্তা, আত্রাই, কতোয়া যে নদী আছে, সেই নদীগুলো হিমালয় পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এবং বাংলাদেশের দিনাজপুর, রংপুর এখানে এসে তারপর হিমালয়ের পাদদেশে যে পলি সঞ্চয় করে অনেকটা সমভূমির আকৃতি ধারণ করেছে। এইগুলোই কিন্তু মূলত পলল সমভূমি বা পাদদেশীয় পলল সমভূমি। কিসের পাদদেশ? আহ পাহাড়ের পাদদেশ বা পর্বতের পাদদেশ, এই দুইটা কথা মনে রাখলেই কিন্তু হলো। আর কি সঞ্চয় হচ্ছে? সাধারণত পলি সঞ্চয় হচ্ছে এবং কি আকৃতি হচ্ছে, কি একটা সমভূমির আকার ধারণ করছে, এটাই পলল গঠিত বা এটাই হচ্ছে পাদদেশীয় পলল সমভূমি। তাহলে পাদদেশীয় পলল সমভূমি সম্পর্কে আমরা বুঝলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। আমার এই প্রেজেন্টেশনটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।